মানে বিভিন্ন দেশ থেকে মেয়েরা এসে তখন প্রস্টিটিউট হয়ে যেত। হ্যাঁ, যাদের কলকাতায় সব ছিল, ওখানে নিয়ে গিয়ে এখানে কিছু কাজ বা কিছু করতে এসে। না, সেটাও শুধু না, তখন খেতে পেত না, হয়তো কি করবে, দেহ বিক্রি করে খেত। হ্যাঁ, এইভাবে একটা পাড়া, যেটা আমাদের এখনো ছিল, এখনো আছেও, সোনাগাছি তার নাম। আমার দাদা গিয়ে ছবিটা দেখতে দেখে তো আমাকে দেখতে পেয়েছে। মার কাকে বলে, আমার মা এমন মার মেরেছিল, সাঁড়াশি দিয়ে মানে রক্ত বার করে দিয়েছিল শরীরের, এবং আমার দিদির সঙ্গে সম্পর্ক শেষ, দিদির বাড়িতে যাওয়া বন্ধ, সমস্ত বন্ধ করে দিল। এইবার আমার দাদা এসে হঠাৎ বলছে, এই তোদের, তুই কাউকে চিনিস অনামিকা সাহা বলে? আমি বললাম না তো, ভয় পেয়ে গেছি। তখন বলছি, না, এরকম একটা সিনেমার একটা ছবি দেখলাম ধর্মতলায়, তো তোর মতন খানিকটা মুখটা, কিন্তু নামটা দেখলাম অনামিকা সাহা। আমার তো তাপ তাপ করছে বুকের মধ্যে। অনামিকা সাহা শুনেও বুঝতে পারেনি? না, অনামিকা কি করে বুঝবে, আমার নাম তো অন্য। নাম কি? নাম উষা। ও, ওই জন্যই তো, তুমি কি অনামিকা? আমি বললাম হ্যাঁ, নামটা তো মিথ্যে, উষা। আচ্ছা। আমি আমার বরকে বললাম যে, তখন তো বর হয়নি, পরের দিন দেখা করতে গেছি, তো আমি বললাম, আচ্ছা তোমার মা আমাকে দেখে কাঁদলেন কেন? বললো, ওই যে তুমি কালো তাই। আমি বললাম, উমা, তুমি কেঁদে ফেললেন, তুমি জানতে না, তুমি আমায় কেন পছন্দ করলে তাহলে? বললো, বিয়ে তার মা করবে না, বিয়ে করবো আমি। কিন্তু কথাটা ঠিক নয় বোধ হয়। মানে তখনকার দিনের সকলেরই ভেতরে মানসিকতা যে ফর্সা সুন্দরী হলেই বোধহয় বিরাট কিছু করে ছিল না তো। হ্যাঁ, সেটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে আমার হাজবেন্ডের মধ্যেও দেখতে পেলাম যে আমি হয়তো যে জায়গায় আমার যাওয়া উচিত ছিল, যে মানে যখন আমি সেকেন্ড বার যখন আমি আবার জয়েন করলাম, তো কিন্তু তখন দেখা গেল যে সে ভাবলো যে ওই ফিল্মে সেই জায়গায় যেতে পারবে না, তার থেকে আরো। কিন্তু মাঝখানে গ্যাপটা হয়েছিল কি শ্বশুর শাশুড়ি চাইছিলেন? না না, শাশুড়ি না, শাশুড়ি তো কোনোদিনও চাননি। শ্বশুরমশাই বললেন যে, দেখো তোমার গলাটা আমার ভীষণ ভালো লাগে, কারণ তখন আমি রেডিওতে অডিশন দিয়ে পাশ করে রেডিওর নাটক করি, তখন উনি নাটকগুলো শুনতেন। তখন তো টিভি অত হয়নি, ওই রেডিওটাই মেন। বলে, আমার খুব ভালো লাগে তোমার নাটক, তুমি রেডিওর নাটকটা করো, সিনেমাটা করো না। তো আমার বাবা শুনে বললেন, উনি উকিল ছিলেন, উনি যখন চাইছেন না, আমার মনে হয় তোমার করা উচিত না। তারপর ছেড়ে দিলাম। মিস করতেন? এইবার ছেড়ে দিয়ে কি হলো, আমি কনসিভ করলাম, আমি রেডিওতে 5,000-এর উপরে নাটক করলাম। আর সব থেকে মজার কথা, দর্শকরা এতদিনে জেনে গেছেন, কারণ আমি প্রচুর জায়গায় বলেছি যে 11 জন বম্বের হিরোইন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে হিরো করে যে ছবিগুলো হিট, বিজয়তা পণ্ডিত, অমর সঙ্গী, যেটা করে প্রসেনজিৎ হিট হয়ে গেল বিশাল, জুহি চাওলা, ফারহা, মন্দাকিনী, এই যে 10-11 জন, তাদের কিন্তু গলায় একটা হাও তাদের নয়, সমস্ত ডাবিং কিন্তু আমার করা। 11খানা ছবি কুম্বা করেছিল ওদের সঙ্গে, এবং এই প্রত্যেকটা ডাবিং আমার করে দেওয়া। এই মহুয়া রায়চৌধুরী মারা গেল, তার 4খানা ছবি ডাবিং করে যায়নি, মারা গেছে। তার 4খানা ছবি, অনুরাগের ছোঁয়া, অভিমান, আরও কী কী মনে নেই আমার, সব ডাবিং আমার করা। তো এই ডাবিং করতে করতে আমার মেয়ের তখন 2.5 বছর বয়স হয়ে গেছে, আমার আর ভালো লাগছিল না। মানে বলে না, ভেতর থেকে আমার পাগল পাগল লাগতো, আমি কি করব বুঝতে পারি না। মেয়ে তো আয়ের কাছে থাকে,
আমার আর অভিনয় না করে আমি থাকতে পারছি না। তখন ওই নাটক মায়ের মর্যাদা বলে নাটক, তখন বাইরে বাইরে না নাটক হতো, আমরা তাকে বলা হতো ওয়ান ওয়াল। সেই ওয়ান ওয়াল করতে চিরঞ্জিত আমাকে মায়ের মর্যাদা বলে একটা নাটক, ও ফোন করলো যে করবো। আর মাঝে মাঝে নাটক শ্বশুরমশাইকে বলে ঠিক আছে করো। এই করতে গিয়ে আমি খুব কাঁদতাম, চিরঞ্জিতকে বলতাম যে আমি অভিনয় করতে চাই, আমাকে। আর আমি অনেক দিন তো হয়ে গেল, 6-7 বছর আমি অভিনয় করি না। তখন চিরঞ্জিত আমাকে বুদ্ধি দিল যে আমি একটা কথা বলবো অনামিকা, তুমি ওই হিরোইন হওয়া ছেড়ে দাও, তুমি মোটা সোটা হও। তখন আমাকে, তখনকার ছবি তুমি দেখলেও বলবে এটা অনামিকা দিদা, বিশ্বাস করবে না। তা ও তার মধ্যেখানে ওটা বলা উচিত যে অনুসন্ধান বরসাত কি এক রাত, অমিতাভ বচ্চন, আমজাদ খান, এদের সঙ্গে আমি অভিনয় করতে গেছিলাম। শক্তি সামন্ত আমাকে পছন্দ করে নিয়েছিল। ওই যে ফুলকলি রে ফুলকলি, ওটা তো আমিই করছিলাম। আমি তো পালিয়ে চলে আসি, কারণ ওখানকারের সব কিছু অন্যরকম, ভীষণ ফার্স্ট লাইফ ওরা করে। সন্ধ্যের পরে ডাকবে, এক ঘরে সবাই বসে স্মোক করা, ড্রিঙ্ক করা, এই সব দেখে শুনে আমি ফোন করে আমার বয়ফ্রেন্ডকে বললাম যে কালকে সন্ধ্যের মধ্যে যদি এসে আমাকে না নিয়ে যাও, তাহলে হয় আমি পাহাড় থেকে পড়ে মরে যাব, আর না হলে আমি নষ্ট হয়ে যাব। মানে আমাদের সময়কারের ভাষা এইটা। হ্যাঁ, তো সেটা শুনে পরের দিন বিকেলবেলা গেল, আমি হোটেলে দার্জিলিংয়ে শুটিং হচ্ছিল, কি রিংয়ে কিটা রেখে ঘরের থেকে সব জিনিস নিয়ে কাউকে কিছু না বলে পালিয়ে আমার দাদা আর আমার বর দুজনের সঙ্গে ওখান থেকে গাড়ি ধরে শিলিগুড়ির থেকে বাসে করে কলকাতায় পালিয়ে এসেছিলাম। এবং পরের দিন রাতারাতি প্রেমানারায়ণকে ফোন করে শক্তি সামন্ত নিয়ে গিয়ে ওই ছবির শুটিং করে। আমি ভয় পেলাম। কেন, তুমি কি অ্যাডজাস্ট করতে পারছিলে না? না, অ্যাডজাস্ট না, আমি তখন ভীষণ সংসারকে ভালোবাসতে চাইতাম, যে আমি বিয়ে করব, আমার ছেলে মেয়ে হবে, আমি সংসার করব। আমি তো স্বপ্ন দেখে সিনেমায় যাইনি, আমাকে তো জোর করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ভালো লেগেছে অভিনয় করতে, অভিনয়ের প্রতি তোমার ভালোবাসা। কিন্তু এই অভিনয় যদি আমি এইগুলো করি, আনুষঙ্গিক জিনিসগুলোর সাথে, হ্যাঁ, ওইগুলো করলে তো তাহলে আমার উচিত হবে না, আমার ঠকানো হবে, আমি তো করবো না। তা এই আমাদের মধ্যে না এই বিবেকটা তখন ভীষণ খেলতো। তো আমি সেই জন্য পালিয়ে এলাম। তারপরেই বিয়ে হলো আমাদের। শক্তি সামন্ত দেবদাস করতে এসে আমাকে খবর দিয়ে নিয়ে গিয়ে মাথায় হাত দিয়ে বলল যে তুমি কাউকে ভালোবাসো, তুমি বিয়ে করবে, সেটা আমাকে বললেই পারতে, ওইভাবে পালিয়ে চলে এলে কেন? বুঝতে পারছিলাম না কি করব। সেই তো সেই ওই প্রেমানারায়ণকে নিয়ে এসে উনি শুটিং করিয়েছেন। কাজে বম্বের আরও অফার আমার ছিল, আরও অনেক জায়গায় আমি করতে চাই। এখন কি মানে তারপরে ওই আফসোসটা, চিরঞ্জিত ওই কথা বলল, তো আমি মাথায় নিলাম, আমি কি করে মোটা হব। বললো তুই এক কাজ কর, তুই পান্তা ভাত খা, ফেনা ভাত খা, খেয়ে তুই ঘুমো। দুপুরবেলা পান্তা ভাত খেয়ে মুখটা নিচু করে, কারণ আমার মুখ এরকম পাতলা ছিল, ভরাট ছিল না, তো মাথা নিচু করে ঘুমোবি। হ্যাঁ, আর ওই সিজার বেবি হয়েছে বলে যে এক্সারসাইজ করা, বেল্ট বাঁধা, ওইগুলো করবি না। আর ফেনা ভাত রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়বি। তুই দেখ 2 মাস দেখ তুই কিরম মোটা। আশ্চর্য, আমি সেটাই করলাম এবং বেশ আমার গালটাল ভরাট হয়ে গেল। তখন আমি ঠিক জানি না, আমার মনে হয় ওটা জুহি চাওলার অমর প্রেম ছবিটার নাম, ওইটার বোধহয় আমি ডাবিং করছি। সেই NT1-এ আমি লাঞ্চ টাইমে বাইরে বেরিয়েছি, হঠাৎ একটি ছেলে, খুব সুন্দর দেখতে, সে বেরিয়ে এলো, চেনে, ওর নাম বিজয় খেমকা, প্রডিউসার। ও এসে বললো, আরে দিদি আপনি এতদিন পরে, তা আপনি কি কাজ টাজ আর করবেন না নাকি, বিয়ে করে চলে গেলেন তো হয়ে গেল। আমি বললাম না, এই তো ডাবিং করছি। বললো না, সিনেমা করুন। বলতে বলতে বললো যে কয়েকজন ভদ্রলোক এসছেন ঢাকা থেকে, ওনারা একটা বাংলায় এখানে ছবি করবেন, তো ওনাদের খুব পছন্দ হয়েছে, একটু কথা বলবেন। হ্যাঁ ডাকো।
তো ডাকলো, ডেকে মতিউর রহমান পান ভদ্রলোকের নাম, ওনার সঙ্গে আরও দুজন লোক, ওনারা এসে বলল, নমস্কার দিদি, আমরা ঢাকা থেকে আইছি, তো একটা ছবি করুন এইখানেই, সবে আর্টিস্ট লইয়া। ও তো একটা চরিত্র দূর থেকে আপনারা দেখা এত ভালো লাগলো যে আপনারা যদি সেই চরিত্রটায় পাই তাহলে খুব সুন্দর হয়, আপনি কি করবেন? আমার তো তখন হয়ে গেছে, মনে মনে ভাবছি কি বলি। আমি বললাম, আপনাকে আমার বাড়িতে যেতে হবে, আমার শ্বশুর মশাই যদি পারমিশন দেন তাহলে আমি করতে পারি। বললো হ্যাঁ যাবো, হ্যাঁ কয়ে দেন এই অ্যাড্রেস লইয়া না এই সব যাইব, তাহলে আমরা যাইব দিদি। এত বৃষ্টি নিয়ে পরের দিন সকালবেলা আমার বাড়িতে এসছেন, আমি তো সমানে ঠাকুরের কাছে গিয়ে কাঁদছি, ঠাকুর উনি যেন বলেন হ্যাঁ, উনি যেন বলেন হ্যাঁ। তো বলে যাচ্ছি, এর মধ্যে ওনারা গেছে এত মিষ্টি নিয়ে। তারপর শ্বশুরমশাইকে গিয়ে বললাম যে বাবা ওনারা একটু কথা বলবেন। তখন উনি বললেন দাও, পাঠাইয়ে দাও। তারপর ওনারা গেছেন, গিয়ে সব শুনে উনি বললেন বাংলাদেশ যেতে হবে। তো ওনারা বললেন না, আমরা পুরোটাই কলকাতায় করব। আর আমি কেঁদে চলেছি ঠাকুরের সামনে দাঁড়িয়ে। উনি একটু পরে বললেন ঠিক আছে করুক। বলতে তো আমার সে কি আনন্দ। আমি 90-র কথা বললাম, আমি ওদেরকে হ্যাঁ বললাম এবং সেই ছবি রেকর্ড করলো। বাংলাতে আজও পর্যন্ত তার রেকর্ড কেউ ভাঙতে পারেনি। সেই ছবিটা হলো, তার নাম হলো বেদের মেয়ে জ্যোৎস্না। তো বিখ্যাত হয়ে গেল। মানে আমি যখন ওইটা করি তখন আমাকে সবাই বলতো, দেবশ্রী রায় পর্যন্ত বলেছিল যে তোমার বর তোমাকে খেতে দেয় না, তুমি বাংলাদেশে যাত্রা করার মতন একটা ছবিতে কাজ করছো, এইরকম হয়েছিল। সেই ছবি আজও কেউ ভুলতে পারেনি, পারবেও না। তো এই জ্যোৎস্নায় আমি জ্যোৎস্নাকে মানুষ করলাম, ওই যে ক্যারেক্টার রোলে আমি ঢুকলাম, তার থেকে আজকে আমি এখানে বসে তোমার সঙ্গে কথা বলছি, চলছে, এবং মৃত্যুর দিন পর্যন্ত ঈশ্বর যেন আমাকে চালায়। একদম। তো এই তাহলে এরপর আমরা একটু শুনি শ্বশুরবাড়ির জিন্দাবাদ, এটা কতদিন পর এলো জীবনে? 90-তে শুরু করলাম, তারপরে একের পর শয়তান, হ্যানা ত্যানা, এরকম সব বেশিরভাগ ছবি হিট করছিল। এবার মানে পরিচিতি পাওয়া শুরু হলো কি বেদের মেয়ে জ্যোৎস্না থেকে? আবার ইন্ডাস্ট্রিতে? না, ওটা ছিল হিরোইন করছিলাম আগে, আর এটাতে আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে পরিচিতি। হ্যাঁ, সেইটা, এবং ভিলেনিশ ক্যারেক্টার যাকে বলে, হ্যাঁ সেইগুলো, শয়তান, ভেরি প্রমিনেন্ট ফিমেল প্রোটাগনিস্ট, কিন্তু নেগেটিভ ক্যারেক্টার। তো সেইগুলো সব হিট হচ্ছে। হঠাৎ হরনাথ চক্রবর্তী, তখন তো ল্যান্ডলাইন নিয়ে বেরোয়নি, হরনাথ চক্রবর্তী ফোন করে আমায় বলল, দিদি তুমি 1 নম্বরে একবার এসো তো আমার অফিসে, তোমার সঙ্গে একটু কথা আছে। তারপর আমি গেলাম, যেতে বললো যে একটা এই ভেঙ্কটেশ, মণি আর শ্রীকান্ত, এরা 2 ভাই, ছোট বাচ্চা, প্রথম ছবি করতে এসেছিল, এই বাংলার ছবি, এইটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তো সেই 2 ভাই মিলে ওখানে বসে আছে, এই ঠিক করেছে। এইবার ইন্ডাস্ট্রি, সারা টালিগঞ্জের ইন্ডাস্ট্রির মধ্যে যারা আছে সবাই হরদাকে বলছে, হরা তুই ভুল করছিস, এই চরিত্র তুই অনামিকা সাহাকে কি করে ভাবছিস? আরে এই চরিত্রটা তো হেমা মালিনী করেছে, কারণ শ্বশুরবাড়ি জিন্দাবাদ জামাই রাজার ওই গল্প। না এত বড় ভুল তুই করিস না, ওই গ্ল্যামার, হেমা মালিনীর ওই গ্ল্যামার তুই কি করে পাবি অনামিকার কাছ থেকে? হরদা ভীষণ এর মধ্যে পড়ে গেছে। এইবার আমি ঢুকতেই ওই মনীষিকা প্রডিউসার, ওরা দেখতে চেয়েছিল, আমি তো জানি না, আমি গেছি, দেখা করেছি। একটু পরে বুম্বা ঢুকলো, বুম্বা এলো, তারপরেই এডিটার স্বপন গুহ, উনি ঢুকলেন। আমি তখন ওনাদের রদ করে চিনি না, প্রসেনজিৎকে চিনি। তা হরদা সকলের সঙ্গে আমার আলাপ করিয়ে দিল, বললো এরা প্রডিউস করছে এই ছবিটা,
দিদি এরকম একটা মেন চরিত্র তোমাকে ভাবা হয়েছে। হঠাৎ স্বপন গুহ তখন তো অত পাত্তা দেয় না, স্বপন গুহ বলছে, না হরা, না বুম্বা, আমিও তোমাকে একটা কথা বলছি, এটা রিস্ক হয়ে যাবে। এই জামাই রাজা, সেটা ফ্লপ ছবি, এই জামাই রাজা কিছুদিন আগেই রিলিজ করেছে, তুমি এখনই তুমি এই না 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 ঠিক করছিস না তোরা। এই বলতে না বলতে ফাট করে বুম্বা উঠে দাঁড়িয়ে বলল, দেখো একটা কথা আমি বলি, অভিনয় যদি করতে পারো, অভিনয় দিয়ে যদি তুমি দর্শককে ভালো লাগাতে পারো, তাহলে ওই গ্ল্যামারের কোনো মূল্যই নেই। আমরা অনামিকা সাহাকে ঠিক করেছি এই চরিত্রে, আমার মনে হয় অনামিকা সাহাকেই আমরা দেব, তাতে যে যাই বলুক। হ্যাঁ, তো তারপর বুম্বাদা দাঁড়িয়ে বললেন, বুম্বা তো বলল, তারপরে হরদা আমাকে বলল, দিদি তুমিই করবে, তবে তোমাকে দেখিয়ে দিতে হবে। আর বুম্বা আর আমি এই যে আমরা যে সকলকে অমান্য করে তোমাকে নিলাম, তুমি দেখিয়ে দাও তো দিদি, দেখিয়ে দাও। আমি তখন থেকেই কান্নার মুখ নিচু করে কেঁদে যাচ্ছি অঝোরে। তারপরে শুটিং শুরু হলো। শুটিং হলো একদিন না, দুদিনের দিন ম্যাড্রাস থেকে ক্যামেরাম্যান এসেছিল। সে ক্যামেরাম্যান এক একটা শট দিচ্ছি আর চেঁচিয়ে উঠে হরদাকে বলছে, अरे भाई यार तुम कहाँ से लेके आए, ये तो कमाल कर दिया, हमको तो प्रेम हो गया भाई, ये क्या चोक है और क्या डायलॉग बोल रहा है। আমি তো লজ্জায় ভাবছি আমি কি পারছি নাকি ইয়ার্কি মারছে ক্যামেরাম্যান। তারপরে আমি হরদাকে গিয়ে বললাম, হরদা ক্যামেরাম্যান ওরকম বলছে, ইয়ার্কি মেরে বলছে না তো, আমার হচ্ছে তো। তখন আমাকে ধরে বলছে, দিদি করে যাও তুমি এরকম অভিনয়, এই কিচ্ছু মনে করবে না, কে পাশ থেকে ভালো বলছে খারাপ বলছে কোনো কিছু দেখার দরকার নেই। এই হলো হলো ছবি শেষ হলো, ছবি রিলিজ হবে যেদিন, ওই আমার ঠাকুর ঈশ্বর ওপরে তার প্রতি বিশ্বাস ভালোবাসা নিয়ে সমানে সকাল থেকে কেঁদে যাচ্ছি। হরদা বলল যে, শোনো আমি হলে থাকবো, তুমি একটা ফোন করবো আমি তোমাকে, তুমি ফোনটা করলে চলে এসো। তখন আমার একটা ছোট্ট মারুতি নীল রঙের গাড়ি ছিল, তো সেই মারুতি গাড়িটাকে নিয়ে আমি প্রাচীতে, আমাকে বলেছিল ফার্স্ট শোয়ে ম্যাটিনি, প্রাচীতে যাব কি, প্রাচীর সামনে দিয়ে লোকে লোকারণ্য, আর হঠাৎ দেখি একটা পাবলিক বাস, সে বাসের ইয়েতে মারছে এরকম করে, আর আওয়াজ হচ্ছে দুমদুম, আর বলছে আগে বাড়িয়ে আগে বাড়িয়ে, আরে শ্বশুর বাড়ি জিন্দাবাদ এরকম করছে। আমি তো ওই পাশের গলিটার মধ্যে গাড়ির মধ্যে থেকে এরকম বসে বসে এগুলো সব দেখছি। একটু পরে হরদা এলো, এসে আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে হরদা কাঁদছে, আমি কাঁদছি, আর হরদা আমার সিন নিচ্ছে, আমাকে নিচ্ছে পাবলিক, বলে দিদি তোমার সিনে পয়সা পড়ছে। তো এটাই আমার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিল। এবং আমি যে কেন এত বুম্বাকে ভালোবাসি, বুম্বার সঙ্গে আমার 100 খানার ওপরে ছবি, কখনো শাশুড়ি দজ্জাল, কখনো মমতাময়ী মা, বুম্বার সঙ্গে আমার বন্ডিং। আজকে বুম্বা পদ্মশ্রী পেয়েছে, ওর মা থাকলে যা খুশি হতেন, আমার মনে হয় তার থেকে এতটুকু কম খুশি আমি হইনি। তো এই আর কি, ওর সঙ্গে বন্ডিং হয়ে গেছে। মোটামুটি কটা ছবি তোমার আর বুম্বাদার একসাথে? 100-র উপরে, গুনিনি একদিন, 100-র উপরে তো বটেই। তো এই বুম্বা আমাকে অনেক কিছু মানে শিখিয়েছে বলা চলে, অনেক এনকারেজ করেছে। না এনকারেজ না, এমন এমন ও না, ওর একটা ভেতরে একটা ব্যাপার আছে, ও না বুঝতে পারে যে তুমি কি ধরনের, ধরো মনিটরে তুমি একটা ডায়লগ বললে ওর সঙ্গে, ও কিন্তু ধরে নিল যে এই আর্টিস্টটা যদি একে আরেকটু খোঁচানো যায় বা কোনোভাবে একে এইটা বার করতে পারবো, সেই বার করাটাও বোঝে। ও এই
মানে না বলে উপায় নেই ওই জায়গাটা, কেন ওর সঙ্গে আমার এত বন্ডিং। প্রসেনজিৎ আর আমার মানে ইমোশনাল মুহূর্তে, ও জীবনে আমি দেখিনি ওকে গ্লিসারিন ইউজ করতে, আর আমিও কোনোদিন গ্লিসারিন ইউজ করিনি। হ্যাঁ, মায়ের আঁচল যেটা প্রায় 200 দিনের ওপরে চলেছিল, এবং বিজলিতে একটা কাট আউট দিয়েছিল আমার, আমি লাল পেরে শাড়ি পরে চুল ছেড়ে দাঁড়িয়ে আছি, কাট আউটটা মানে কি বলবো, আমি 8 মাস না 9 মাস ধরে আমি কি করতাম, গাড়িটাকে নিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতাম, আমার মাথার উপরে বুম্বা আর আমার ওই অত বড় ছবিটা, আমি গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম আর ওই হাউসফুল জ্বলছে ওইটা দেখতাম। হ্যাঁ, ওইটাই তো বলতাম, ওইটাই ভাবতাম, কখনো কাঁদতাম, কখনো ভাবতাম কি অদ্ভুত না ভগবানের ইয়ে। তো যাই হোক, এই করে বুম্বার একটা ছোট্ট উদাহরণ দিই, মানে প্রসেনজিৎ চ্যাটার্জির কথা উঠলে অনেক কথা বলতে হয়, যেহেতু আমি অনেক অনেক কিছুর সঙ্গে আমি জড়িত। অনুপ সেনগুপ্তর পরিবার বলে একটা ছবি, পারলে দর্শকরা সবাই দেখেছেন, কারণ আমি গ্রামে ফাংশন করতে গেলে মায়ের আঁচল, পরিবার, শ্বশুরবাড়ি জিন্দাবাদ আর ঘাতক, এর ডায়লগ না বলে আমি বেরোতে পারি না। আমি জানি গ্রামের সব লোকেরা আপনারা দেখেছেন, তবুও বলছি, পরিবারে একটা সিন ছিল, আমার সৎ ছেলে, ও নুলো, বুম্বা নুলো ছিল, ওর ওই হাতটা ভেঙে গেছিলো, সেও ওই মাকে বাঁচাতে গিয়ে। হ্যাঁ, তো সেই আমার যখন ছেলে চাকরি পেল, চাকরিটা কিন্তু বুমবারই করে দেওয়া, কিন্তু আমার ছেলে এত বদমাস, সে এই বাড়ি ছেড়ে আমাদেরকে নিয়ে সে ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটে যেতে হবে। তো আমার হাজব্যান্ড করেছিলেন দুলাল লাহিড়ী। আচ্ছা, তো এইবার দুলাল লাহিড়ী, আমি আর আমার আরেকটি মেয়ে, আমাদেরকে নিয়ে ওই ফ্ল্যাটে নিয়ে যাবে, কিন্তু ওকে নেবে না, ও যেহেতু সৎ ভাই, ওকে নেবে না, সৎ ভাই ওই বাড়িতে থাকবে, আর আমিও ওই ভাইকে ছেড়ে থাকতে পারি না। এবার আমাকেও নিয়ে যাচ্ছে, আমার তো মন খারাপ, ছেলে ছেড়ে যাব, আর এদিকে বুম্বা সমানে কেঁদে যাচ্ছে যে ও কী করে থাকবে এই বাড়িতে। কিন্তু গাড়ি, ট্যাক্সি এলো, আমার বর ডাকলো, কি হলো, এসো। এবার আমি আস্তে আস্তে পায়ে পায়ে ট্যাক্সিতে উঠতে যাব, শট দেখাচ্ছে বুম্বা কাঁদছে হাউ হাউ করে ঘরের মধ্যে, আর লুকিয়ে দেখছে যে মা উঠে গেল কিনা। এবার আমি পাটা তুলে ট্যাক্সি দিতে গিয়ে আমি পাটা নামিয়ে নিলাম। আমার বর বলল, কি হলো, উঠলে না? বললো, না আমি যাব না। তুমি যাবে না? থাকো থাকো তুমি তোমার ছেলেকে নিয়ে, সৎ ছেলেকে নিয়ে, বলে আমার সিঁদুরটাকে এরকম করে মুছে দিয়ে ওরা ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাবে, আর আমি আস্তে আস্তে আসবো। বুম্বা দাঁড়িয়ে হাতটা নিয়ে, মা চলে গেল তো গাড়ি, তুমি গেলে না, এ কি তুমি আমি ঝাঁপিয়ে পড়ে কাঁদলাম। এই আমি ছেলের কাছে রয়ে গেলাম। তারপরে মাসখানেক, মাস দেড়েক পরে যে শটটা নেবে, অনুপ সেনগুপ্ত সকালবেলা আমাকে বারবার বলে দিয়েছিল, দিদি 9টার মধ্যে রেডি চাই, বুম্বাদার একটা কাজ আছে সকালে, বুম্বাদা সেই কাজটা করতে বেরিয়ে যাবে, কাজেই তুমি কিন্তু ইয়েতে থাকবে, একদম রেডি থাকবে। 9টার সময় ডাকলো যখন, তখন আমার সিঁদুর পরা হয়নি, শাঁখা পলা ওই সবটা পরা হয়নি। অনুপ ডাকতেই আমি বললাম, অনুপ আমাকে 10 মিনিট সময় দাও, আমি এইটা পরে আমি আসি। হ্যাঁ, আসছি, 10 মিনিটের মধ্যে আমি যাচ্ছি। এটা NT1-এর পেছন দিকে সেট করে করা হয়েছিল। তো আমি ইয়ে করলো, হঠাৎ অনুপ এসে বললো, বুম্বাদা তো থাকবে না, 10 মিনিট চাইলে তো হবে না দিদি, বুম্বাদা বলেছে ওই টাইমে ও বেরিয়ে যাবে। আমি বললাম, দাঁড়াও আমি গিয়ে বলছি বুম্বাকে, হয়ে গেছে, এই তো হয়ে গেছে। বলতে বলতে এরকম করে কোনো রকম সিঁদুরের টিপ পরে আমি বেরিয়ে, কাউকে দেখতে না পেয়ে আমি সোজা ওই সেটের ওখানে গেছি। গিয়ে দেখি কি ক্যামেরাম্যানও নেই, কোনো লোক নেই, কি ব্যাপার। আমি বলছি, অনুপ অনুপ কোথায়, সবাই কোথায়, শট নেবে না? তো বলে মা বসলাম, সব এক এক করে এলো। অনুপ এলো, এসে বলল, কি করে শট নেব, বোম্বা তো নেই, আজকে আর এই শট নেওয়া যাবে না। বলেছেন বোম্বা চলে গেল, এত করে ওকে রিকোয়েস্ট করলাম।
আমার বুক ফেটে কান্না আসছে। এখানে কোনো আর্টিস্ট কোনো ইয়ে করে না, হ্যাঁ এত করে রিকোয়েস্ট করলাম, খুব কান্না পাচ্ছে ভেতরে। ও মা, এর মধ্যেই হঠাৎ বুম্বা ঢুকে বললো, কি অনুপ শট নেবে? হয়েছে শট, আমি দাঁড়াবো বলেই উঠলো। উঠে শটটা হলো, আমি একটা পুরনো ছবি নিয়ে আমার শাড়ির আঁচল দিয়ে পুরনো ছবি দেখছি আর বসে আছি। বুম্বা পেছন দিক থেকে এসে বলবে, মা মন খারাপ লাগছে, তুমি ওদের কাছে যাবে, আমি দিয়ে আসবো। তা আমি উত্তর করছি না, আমি মুছিয়েই যাচ্ছি। তারপরে বলছি, যাও না কদিন ওদের কাছে থেকে এসো। তাও উত্তর নেই। এইবার আমার এই সাইডেও বসেছে, বসে আমার এখানটায় ধরে বলছে, মা যাবে, আমি দিয়ে আসবো। যেই বলেছে ছবিটা আবার হাত থেকে পড়ে গেল। পড়ে গিয়ে যে কান্নাটা বেরোলো, সেই কান্নাটা ওকে জড়িয়ে ধরে হাউ হাউ করে আমি কাঁদছি। কাট কাট কাট, একদম সবাই নিস্তব্ধ, পুরো সেটের লোক। হ্যাঁ, হঠাৎ অনুপ সেনগুপ্ত বলল, না বুম্বা বলল যে, কি অনুপ, কি বলেছিলাম আমি? হ্যাঁ পেলি তো, এই দেখ এইগুলো মানবি। আমি না বুঝতে পারছি না, আমি অনুপকে বললাম, কি অনুপ? বললো, দিদি এটা পুরোটাই নাটক। এই নাটকটা বুম্বা করিয়েছে আপনার আসল কান্নাটাকে বার করার জন্য, সেটা অ্যাক্টিংয়ে বেরোতো না। ট্রিগারটা করে দিয়েছে ঠিক কোন জায়গা থেকে। তো ওই কান্নাটা তো আমি কেঁদেছি, বুম্বা এরকম করতে পারলো আমার সঙ্গে। কাজেই জানো তো, অভিনয়ের ইয়েগুলো নষ্ট হয়ে গেছে এখন। এখন মনিটর হচ্ছে, তাতেও মোবাইল কানে নিয়ে হ্যাঁ 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 চলো যাই, হ্যাঁ হ্যাঁ, আমি হা করে সিরিয়ালে, উমায় কি মনিটরের সময়। আচ্ছা, সেই সুবাদেই জিজ্ঞাসা করবো, সিরিয়ালে কাজ করার অভিজ্ঞতা কেমন? সেটা যাই, আমি ওইটুকুর থেকে বলে নিই যে এই যে করে, হ্যাঁ না এবার শট নিতে পারো, আমরা ভাবতেই পারবো না। আমি পীযূষ বোস, বিখ্যাত ডিরেক্টর, সমস্ত হিট ছবি, সুপ্রিয়া চৌধুরী, উত্তম কুমার এদের নিয়ে ছবি করালো, তো উনি পায়ে ধরেছিলাম সন্ন্যাসী রাজা ছবির শুটিংয়ে উত্তম কুমারকে একটু দেখবো বলে। উনি যখন শুটিং করেছেন সন্ন্যাসী রাজায়, শুধু ডাবের জল খেয়ে থাকতেন, আর সারাক্ষণ ওই সন্ন্যাসীর মতন করে কারোর সঙ্গে কথা বলতেন না। কাজেই এগুলো অন্য, এগুলো এই সাধনা আমি জানি না, সাধনা সাধনা না হলে আমি ভাবতে পারি না, বিশ্বাস করো। এখনো পর্যন্ত যখন আমি মেদিনীপুর, বাঁকুড়া, কৃষ্ণনগর এইসব এলাকায় যখন আমি ফাংশানে যাই, ফাংশান থেকে ফেরার সময় গাড়ির মধ্যে বসে বসে কাঁদি আর ভাবি যে এটা কি ঈশ্বরের দয়া। লোকে হিরো হিরোইনের কথা মনে রাখে, শাশুড়ি মা তার একটা ডায়লগ 25 বছর আগে উঠলেই বলবে, ডায়লগ বলো ডায়লগ বলো। আরে ডায়লগ বলবো তো বলবো, কিন্তু একটা শর্তে আমি বলে নিই, আমি একটা করে সেন্টেন্স বলবো, তোমাদের বলে দিতে হবে সেটা কোন ছবির ডায়লগ। বিশ্বাস করবে না, যদি কোনো দিন আমার সঙ্গে ফাংশানে যাও কোথাও, আমি তাহলে দেখাতে পারতাম। আমি প্রথম ধরি, কত টাকা চাই, 5,000, 10,000, 20,000, আর বলতে পারি না, একের পর এক বলি। এইটুকু বাচ্চা তারা পর্যন্ত বলে দেয়। আমি ভাবি এ কি করে সম্ভব? আর এত আর্টিস্ট এসেছে, এত বছরের ডায়লগ, এত এখন এইসব পুরনো ছবিগুলো না এত এখন আরো আগের থেকেও বেশি দেখানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আরো ভালো ছবি আসছে না তো। এইগুলো দেখে দেখে না বাচ্চাগুলো পর্যন্ত কি করে ডায়লগ মনে রাখে। তবে কোনোদিন কি মনে হয়েছিল যে একটু টাইপকাস্ট হয়ে গেলাম? না, টাইপকাস্ট তো আমি হইনি। আমি তো পজিটিভ, নেগেটিভ, কমেডি সবগুলোই করেছি। আমি সেইভাবে মায়ের আঁচলের ডায়লগ শুধু খালি বলি, ভোলা আমি তোর মা নই রে, ব্যাস বলে দেয় পাবলিক। মায়ের আঁচল, মায়ের আঁচল।
তাহলে আমি সেই কি তো। করে ইয়ে আর হলাম। সেটাতেই এত সাকসেস 25 বছর পরে। না, মায়েরা তো 25 বছর না, না মানে এত দিনের যে 25 ছবির বছর যে- ইয়ে, ও তো রিলিজ করলো, সে তো বসুশ্রী ভেঙে পড়ছিল। রিলিজের দিনে বুম্বা ফোন করে বলল হরনাথ চক্রবর্তী তোমাকে নিয়ে আসছে, আর ঋতুকে নিয়ে আমি আর আমরা চারজনে একসঙ্গে যাব। গেলাম, এখনো ইন্টারভেলের আগে আমি বললাম এই বসুশ্রী ভেঙে পড়বে না তো? তখন বলে চলো চলো চলো, আর দেখতে হবে না। আমি তো হা হয়ে 25 বছর আগের অভিনয়, চেহারা সব দেখছি। তো এই আর কি। এখনো কি কোনো ড্রিম রোল আছে? হুম? এখনো কি কোনো ড্রিম রোল আছে না, যে আমি এটা করতে চাই, এইটা না হ্যাঁ, একটা- সেটাও definitely আছে। একটা এটা যে সেটা আমি করে যেতে আমি চাই। সব ধরনের চরিত্র করেছি, শুধু একটাই আমার ইচ্ছে, আমাকে একটা পাগলের চরিত্র কেউ দিতে। ও, সবাই আমি শুনে নেন। একটা পাগলের চরিত্র করতে চাই, কারণ আমি একটা পাগল দেখেছিলাম হ্যাঁ, একটা গ্রামের শুটিং করতে গিয়ে আউটডোরে। সৌভিক। সেই তাকে দেখে মনে হবে না পাগল, কিন্তু সে যে কত বড় পাগল আমি যখন টের পেলাম, যে উমা, জিজ্ঞেস করলাম আমি পাগল, ওই রকম একটা চরিত্র, অদ্ভুত সুন্দর। আমি এখন ইদানিং ভানুপ্রিয়া ভূতের হোটেলে ভানুপ্রিয়া ভূত ভূতের। হয়েছি, অসাধারণ ছোট রোল, হ্যাঁ। কিন্তু সারা ছবিতে ভূত আছে, কিন্তু নতুনত্ব একটা কিছু, নতুনত্ব, হ্যাঁ। এখন অসাধারণ। তুমি এরকম এক্সপেরিমেন্ট করতে চাও, বলো? আর একটা করছি শিবপ্রসাদ নন্দিতার, আচ্ছা। যেটা ফুলপিসি এডওয়ার্ড। হ্যাঁ, ফুলপিসি এডওয়ার্ড। এটাতে আমাকে এরকম চরিত্রে কেউ দেখেনি আজ আমরা পর্যন্ত। সবাই অপেক্ষায়। সারাক্ষণ ছবিতে দেখবে হুইল চেয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর পুরনো জমিদারের জমিদারি ছিল, সেই জমিদাররা কি অত্যাচারিত ছিল, একমাত্র এই রানী বেঁচে আছে এত বয়সে এই আচ্ছা। বাড়িতে, আচ্ছা। আর তার সৎ ছেলে, এরা বেঁচে আছে। আপকামিং আর কি আসছে? এই মেতে রিলিজ এটা, আচ্ছা। ফুলপিসি এডওয়ার্ড। এডওয়ার্ড, হ্যাঁ। হ্যাঁ, আর তারপরে তো আবার ভানুপ্রিয়া 2 আসবে। ভানুপ্রিয়া 2 আসবে। আর টেলিভিশনও কি সাথে চলছে? টেলিভিশন আমি করি না, মাঝখানে কি কিছু ওই যে করেছিলাম ওই তেঁতুল পাতা, তো ওটা ছেড়ে দিয়ে আমি চলে গেলাম লাভালো লেগাও, আচ্ছা আমি করলাম না। আমি 4খানা কি 5খানা সিরিয়ালে কাজ করেছি। আচ্ছা। সিরিয়াল আমার কোনোদিনও ভালো লাগেনি। তারপরে এই তেঁতুল পাতা করতে গিয়ে মনটা আমার ভীষণ ভেঙে গেছিল, কারণ ডিরেক্টর অন্য আর একজন তাকে যা বলছে ডিরেক্টর সেইভাবে কাজ করছে, এবং সব থেকে লাগতো যে একটা বাচ্চাকে কি করে কাজ করাতে হয়, ডিরেক্টর সেটা জানবে না। হ্যাঁ, বাচ্চাকে ধমকে বলে বার বটে না এক থাপড়ো, তুমি ইয়ার্কি মারছো, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছ আর এখানে এসে ডায়লগ বলতে পারছো না। একটা বাচ্চা তো ধমকে দিলে সে কেঁদে আরো ফেলবে, ভয় পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে ডিরেক্টরের এটা জানা উচিত না যে তাকে ভালোবেসে তার কাছ থেকে বার করতে হবে। দিদি তুমি সেই বাচ্চাই এখন বাবা সব থেকে বক্স এই ভানুপ্রিয়া ভূতের হোটেলে। আচ্ছা। আর দিদি, নতুন যারা আসতে চাইছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তুমি কি অ্যাডভাইস দেবে তোমার থেকে? তোমার এত এক্সপিরিয়েন্স, এত ওঠা পড়া, এবং তারপর এত বছরের সাফল্য, কি দেখো, বলবে? মানে যারা নতুন- আসতে তো সবাই নতুন চায়। না, এখন জেনারেশন বদলে গেছে। একদম। এখন আমাদের মতো নিয়ে এত ভাবনা চিন্তা করে অ্যাক্টিং করা বা ভাবনা চিন্তা করে ছবি করা, এই সব এখন চলবে না। এখন যুগ এসে গেছে, সব টেকনোলজির ওপরে চলছে সব কিছু, এবং আর্টিস্টও সেইভাবে নিজেকে নিয়ে তৈরি করতে হবে। তৈরি হতে হবে তাদেরকে। হ্যাঁ, আমরা একটা শট, সামান্য শট, আমি এখান থেকে বললাম এই সৌভিক ভীষণ দুষ্টু, আর ছবি করছে না, আমাকে নিচ্ছে না, আমাকে ডাকছে না, ভাল লাগছে না আমার, আমি বলে এপাশে এলাম, ক্যামেরা ওইখানেই আছে। সৌভিক ওখান থেকে বলে উঠলো, না দিদি আমি তো ছবি পাচ্ছি না, তো আমি কি করব, আমি এখান থেকে তো এইদিকে তাকাবো। হ্যাঁ, ওর ডিরেক্টর বলল, না না এদিকে আপনাকে তাকাতে হবে না, ওটা আমি আলাদাভাবে ওকে ধরবো। সেই দিন থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর করছি না সিরিয়াল, আমি আর করবো না। থ্যাংক ইউ দিদি, আজকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তুমি একটু আমাদের শো নিয়ে বলো,
কাট্টু কথাতে প্রথমবার এসে এবং শোনো, আমাদেরও খুব কাট্টু নতুন কথাতে কাট হয়নি, খালি কথাই হয়েছে। তো এত কথা বলেছি সব, মানে এগুলো কি জানো তো, সম্পদ। এগুলো হচ্ছে ওই আমি জানি না, ওই সেই হাঁড়ি, ফুটো হাঁড়ি একটা ইয়ে লাগানো থাকে, তার হ্যাঁ। ফুটো দিয়ে হাত দাও, গল গল করে জল বেরিয়ে আসবে। তো আমাকে এই হয়, যারাই আমার ইন্টারভিউ নিচ্ছে তাদেরকেই, বিশেষত এখানে আরও আমার ভালোবাসার লোকজন তোমরা বেশি আছো, সেই জন্য আমি গড় গড়িয়ে বলে দিলাম, আমাদেরও কারণ এইগুলো খুব ভালো ভেতরে লাগে। কুড়ে কুড়ে খায়, জানো তো। আর এখন যদি কেউ ভালো কাজ করে, আমি চাই সৌভিক, তোমরা সবাই মিলে এই কাট্টু কথা, কাট্টু কথা যেন, এই পডকাস্টটা যেন এই পডকাস্টটা যেন ভীষণভাবে ভালো লাগে। কারণ আমার বিশ্বাস আস্তে আস্তে বাড়িতে গিয়ে টিভি চালিয়ে দেখার সময় লোকেদের আর থাকবে না। ঠিক। ওই মোবাইল থাকবে, গাড়ির মধ্যে বসে 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 মোবাইলে পডকাস্ট দেখবে। তো সেই জন্য এগিয়ে চলো, নিশ্চয়ই ভালো কিছু করলে তার প্রতিদান আছে, তবে সৎ প্রচেষ্টা নিয়ে সৎভাবে এগোলে আমি তার উদাহরণ। একদম একদম দিদি, থ্যাংক ইউ আসার জন্য। দর্শক বন্ধুকে বলি, আপনারা এই কাট্টু কথা আপনারা দেখতে শুরু করুন, দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আপনারা জানতে পারবেন। কারণ আমার মতন এরকম আমাদের সৌভিককে অনেকে ভালোবাসে, তারা এসে তাদের মনের কথাগুলো বলবে। দিদি আমার নামটাও বলো। হ্যাঁ, তোমার পৌলমী। নামটা বলো, তোমার পৌলমী। হ্যাঁ পৌলমী। হ্যাঁ, পৌলমী। অ্যাকচুয়ালি আমি ওর সঙ্গে কাজ করি, তো প্রথমবার প্রথম তো। করলাম। আর সৌভিক আমার খুব হৃদয়ের ছেলে, তো সেই জন্য বারবার ওর নামটা বলছি। পৌলমী খুব ভালো, মানে ভালো, অনেকে তো নেয় ইন্টারভিউ, তো ওর মানে সেই ইন্টারভিউ নেওয়ার সেই যে ব্যাপারটা, কলকাল, যেটা অনেকে গুত্তা খায়, অনেকে বলতে গিয়ে দুবার ভাবে, সেটা নেই, ভালো ভালো লাগলো। সেই জন্য দর্শক বন্ধুকে জানাই, আপনারা দেখবেন, কেমন লাগলো জানাবেন, এবং এই কাট্টু কথা যেন সব সময় লোকের মুখে মুখে ফেরে, এই কাট্টু কথা দেখতে হবে না, খোল মোবাইল।